আসসালামু আলাইকুম। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। গাজায় সাংবাদিক ও ত্রাণকর্মীদের গণহারে হত্যা। এদিকে আফগান মন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল। অপরদিকে আবারও ভারত-পাকিস্তান তীব্র উত্তেজনা। এবং সর্বশেষে থাকছে শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। গাজার প্রায় ২ বছর ধরে বর্বর আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন গাজার সাধারণ নাগরিক, বাদনী, সাংবাদিক ও ত্রাণকর্মীরা। এই যুদ্ধ শুধুমাত্র এত ব্যাপক সংখ্যক নিরীহ ফিলিস্তিনিদের হত্যার জন্যই ইতিহাস হয়ে থাকবে না, আরও একটি কারণে ইতিহাস হয়ে থাকবে, আর তা হল গাজায় দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মীদের জন্য। ২০২৫ সালের ১০ অগস্ট আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস আল শরীফের নাম মনে রাখবে বিশ্ববাসী। দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় প্রাণ হারান তরুণ এই সাংবাদিক। এভাবে স্মরণ করবে আরও ২২২ ফিলিস্তিনি সাংবাদিককে। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের নিজস্ব পর্যবেক্ষণ অনুসারে গত ২ বছরে ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন তারা। তবে যারা গাজার সত্য তুলে ধরা ঠেকাতে এসব মিডিয়াকর্মীকে নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে, তারা চিরকালীন নিন্দিত থাকবে। সাংবাদিকরা জানান, দীর্ঘ ২৪ মাস ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান এখন গাজা। ইসরায়েল এই ভূখণ্ডে বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে, তাই সত্য সংবাদের জন্য পুরো দুনিয়া এখন নির্ভর করছে কেবল ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর, যাদের প্রায় সবাই আইএফজির সঙ্গে যুক্ত ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের সদস্য। প্রায়ই তারা সুরক্ষা ছাড়াই এবং তাদের পরিবারের আশ্রয় ছাড়াই কাজ করছেন গাজায়, ফলে প্রায়ই তারা সরাসরি ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। সাংবাদিকতা পেশায় এর আগে কখনও এত গণহত্যা দেখেনি বিশ্ববাসী। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ১৯২৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ভিয়েতনাম, কোরিয়া, সিরিয়া, আফগানিস্তান অথবা ইরাক যুদ্ধের সময়ও এত সাংবাদিক হত্যার রেকর্ড করেনি। সমসাময়িক ইতিহাসে গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে খারাপ কবরস্থানে পরিণত হয়েছে। তবে এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি একটি কৌশলগত হত্যাকাণ্ড। জেনে বুঝে গাজার নির্মম পরিস্থিতির অন্যতম সাক্ষী সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। সাক্ষীদের হত্যা করা, গাজাকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলা, সত্য তথ্য থেকে বিশ্ববাসীকে দূরে রাখা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে প্রবেশে বাধা দেওয়ার অর্থই হল এই সংঘাতে স্বাধীন বিদেশি পর্যবেক্ষকদের থামিয়ে দেওয়া। ইসরায়েল এমন এক সময় কাজটি করছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজাকে পুনরায় উপনিবেশ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে এবং গাজাকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পুরো এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করা। উপনিবেশ স্থাপনের অর্থ গাজাকে ধ্বংস করা, মৃত, বেঁচে যাওয়া, সর্বোপরি সবকিছুই এখান থেকে মুছে ফেলা। গাজা দখলে নিতে শুরুর দিকে উত্তর সীমান্ত থেকে গাজা শহর পর্যন্ত লাখ লাখ বাসিন্দাকে দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য করা হয়। কিন্তু দক্ষিণেও কোনো আশ্রয় নেই, এটি কোনো নিরাপদ অঞ্চল নয়। বাস্তুচ্যুত বাসিন্দারা প্রাণে বাঁচতে বোমা এবং সমুদ্রের মধ্যে আটকা পড়েছেন। এই যুদ্ধের নৃশংসতা থেকে পালানোর কোনো উপায় নেই তাদের। ঠিক একই বাস্তবতা সাংবাদিকদেরও, যারা এখানে রীতিমতো আটকা পড়ে পেশাগত দায়িত্ব পালনে বাধ্য হচ্ছেন, যেখানে বেঁচে থাকা প্রতিদিনই অসম্ভব হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বহু সদস্য রাষ্ট্র এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। তবে এটি গাজার জীবিত বা মৃতদের জন্য কোনো ন্যায় বিচারের ব্যবস্থা করবে না। কূটনীতি ঠিকই এগিয়ে চলছে, তবে তা ১ কোটি প্রাণের অপূরণীয় ক্ষতির পর। এখন প্রশ্ন আসতে পারে, এই সাক্ষীরূপী সাংবাদিকদের রক্ষা করবে কে? পক্ষাঘাতগ্রস্ত জাতিসংঘ বা বৃহৎ সংস্থাগুলো তো নয়ই, কারণ এদের মধ্যে অনেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে এবং ইসরায়েলের কর্মকাণ্ডে নীরবতা পালন করে আসছে। আর এসব কারণেই সাংবাদিকরা একাই তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা গাজাবাসীর জন্য লড়বেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত। এদিকে গাজায় গত ২ বছরে অন্তত ৫৬২ ত্রাণকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের মুখপত্র স্টিফেন ডুজারিক এ তথ্য নিশ্চিত করেন। স্টিফেন ডুজারিক সাংবাদিকদের জানান, দেইর আল বালাহে এক হামলায় মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্সের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। হামলার সময় এমএসএফের দলটি হাসপাতালে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। তিনি আরও বলেন, 7 অক্টোবরের পর এই নিয়ে এমএসএফের 14 কর্মীকে হত্যা করেছে আইডিএফ। নিহত এমএসএফের কর্মীর নাম ওমর হায়েক, বয়স 42 বছর। তিনি 2018 সাল থেকে পেশাগত থেরাপিস্ট হিসাবে এই সংস্থার সঙ্গে কাজ করছেন। এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতসহ সব কর্মী এমএসএফের পরিচিতি এবং চিহ্নিত ভেস্ট পরা ছিলেন। এই হত্যাকাণ্ডে গভীর শোকক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি। এই পর্যন্ত নিহত ত্রাণকর্মীর মধ্যে 376 জনই জাতিসংঘের কর্মী। ইসরায়েলের হামলায় এই পর্যন্ত 66,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এছাড়াও রয়েছেন ত্রাণ ও গণমাধ্যম কর্মী। টানা বোমা ভাড়মোড়ের ফলে এই উপত্যকা এখন সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বিস্তার ঘটেছে ক্ষুধা, দুর্ভিক্ষ ও অপুষ্টিসহ নানা রোগের। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধেও মামলা চলছে। আফগান মন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল। 4 বছর আগে 2021 সালে আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল করে নিয়েছিল তালেবানরা। তখন তাদের ভয় নির্বাচিত সরকার থেকে শুরু করে মার্কিন সেনারাও পালিয়ে গিয়েছিল। এমনকি দীর্ঘ 4 বছর ধরে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। কিন্তু এবার আফগানিস্তানের জন্য আস্তে আস্তে দুয়ার খুলতে শুরু করেছে বিশ্ব। চীন, রাশিয়ার পর এবার ভারতও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। এরই অংশ হিসাবে চলতি মাসেই নয়াদিল্লিতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তার ওপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটি সাময়িকভাবে তুলে নেওয়ার পর মুত্তাকির ভারত সফরের পথ খুলে যায়। এর মধ্যে দিয়ে তিনিই হবেন প্রথম কোনো জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা যিনি ভারত যাচ্ছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 7 অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। এরপর তিনি ভারত সফর করবেন। ওই সামিটে চীন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন। এর আগে মুত্তাকির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় 9 থেকে 16 অক্টোবরের ভেতর তার নয়াদিল্লি সফরের রাস্তা। আবারও ভারত-পাকিস্তান তীব্র উত্তেজনা। আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা। আবারও দুই দেশের সেনাবাহিনী বাগযুদ্ধে লিপ্ত। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তানকে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাস বন্ধ করতে হবে, না হয় ইতিহাসে এবং ভূগোলে তাদের অস্তিত্ব হুমকিতে পড়বে। হুঁশিয়ারি দেন বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিংও। এ উস্কানোমূলক বক্তব্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে ভারতের প্রতি পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা দিয়েছে। পাকিস্তান আইএসপিআর বলছে, মনগড়া অজুহাত তৈরি আঞ্চলিক অস্থিরতা ডেকে আনতে পারে। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, আগ্রাসন চালানো হলে দ্রুত ও চূড়ান্ত জবাব দেয়া হবে। ভারতের সবচেয়ে গভীর অঞ্চল পর্যন্ত আঘাত হানতে সক্ষম পাকিস্তান। ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের উস্কানোমূলক ও যুদ্ধাঙ্গেয়ী বক্তব্য দক্ষিণ এশিয়াকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এমন মন্তব্য কৃত্রিম অজুহাত তৈরি করে আগ্রাসনের পথ প্রশস্ত করতে পারে। এর একদিন আগে ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘর্ষে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। এসব যুদ্ধবিমান F-16 ও GF-17 শ্রেণীর। তিনি বলেন, আমাদের কাছে দীর্ঘ পাল্লার এক হামলার প্রমাণ আছে এবং আমাদের সিস্টেম অনুযায়ী F-16 ও GF-17 শ্রেণীর 5টি যুদ্ধবিমান আমরা নামিয়েছি। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। পাকিস্তান আইএসপিআর জানায়, এই বক্তব্যগুলো আবারও ইঙ্গিত দিচ্ছে যে ভারত আগ্রাসনের জন্য অযৌক্তিক অজুহাত তৈরি করতে চাইছে। বিবৃতিটি এমন সময় আসে যখন মে মাসে দুই দেশের মধ্যে 4 দিনের সশস্ত্র সংঘর্ষের পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ আনে। তারা বলে, ভারত বহুদিন ধরে নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে আসছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়া এবং তার বাইরে সহিংসতা উস্কে দিচ্ছে ও সন্ত্রাস ছড়াচ্ছে। আইএসপিআর দাবি করে,
এই মিথ্যা বয়ান এখন ভেঙে পড়েছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝতে পারছে যে ভারতই সীমান্ত পারের সন্ত্রাসবাদের আসল চেহারা ও আঞ্চলিক অস্থিরতার কেন্দ্রবিন্দু। আইএসপিআর স্মরণ করিয়ে দেয়, এ বছরের শুরুতে ভারতীয় আগ্রাসন 2 পরমাণু শক্তিধর দেশকে একটি বড় যুদ্ধের কিনারায় নিয়ে গিয়েছিল। তারা ভারতের নেতৃত্বে সমালোচনা করে বলে, ভারত যেন নিজেদের যুদ্ধবিমান ধ্বংস ও পাকিস্তানের দীর্ঘপাল্লার প্রতিরোধ ক্ষমতার ধ্বংসযজ্ঞ ভুলে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, নতুন কোনো শত্রুতার সূত্রপাত হলে তা বিধ্বংসী বিপর্যয় ডেকে আনবে। আইএসপিআর বলেছে, পাকিস্তান পিছু হটবে না এবং কোনো দ্বিধা বা সংযম ছাড়াই দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে আরও বলা হয়, যারা নতুন স্বাভাবিকতা প্রতিষ্ঠার কথা বলছে তাদের জানা উচিত পাকিস্তান ইতিমধ্যেই নিজেদের একটি নতুন প্রতিক্রিয়া নীতি স্থাপন করেছে, যা হবে দ্রুত, চূড়ান্ত ও বিধ্বংসী। পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, তাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ উভয়ই সক্ষম শত্রুর ভূখণ্ডের প্রতিটি কোণায় যুদ্ধ নিয়ে যেতে এবং ভারতের ভৌগোলিক নিরাপত্তার মিথ চূর্ণ করতে। তারা সতর্ক করে, যদি পরিস্থিতি এতদূর গড়ায় তবে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি পারস্পরিক হবে। মে মাসের সংঘর্ষ ছিল দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এটি শুরু হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগ্রাম এলাকায় এক পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাস হামলার পর, যাতে ২৬ জন নিহত হয়। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। ঘটনার পর ভারত ৩ দিন ধরে পাকিস্তানের সীমান্তে নির্বিচারে হামলা চালায় এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করে। তারপর পাকিস্তান আত্মরক্ষায় অপারেশন বুনিয়ান মারসুস চালায়, যেখানে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে ৩টি রাফাল এবং ডজনবারিক ড্রোন ধ্বংস করে। ৪ দিনব্যাপী এই সংঘর্ষ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো ভারতীয় হুমকিকে ফাঁপা গর্জন বলে অভিহিত করেছে। তারা বলেছে, আমরা জানি ভারতকে কিভাবে সামাল দিতে হবে, প্রয়োজনে আগের চেয়েও কঠোর জবাব দেয়া হবে। সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক সংঘর্ষের পর ভারতের প্রতিরক্ষা ব্যয় বেড়েছে। ভারত যদি আবার চিকিৎসা চায়, আমরা তা দিতে প্রস্তুত বলে তারা মন্তব্য করেন। নিরাপত্তা সূত্রগুলো জানায়, আফগানিস্তানের মাটি এখনও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, যদিও সন্ত্রাসী ঘাঁটির তথ্য বারবার কাবুল সরকারকে জানানো হয়েছে। এ বছর পাকিস্তানের পাল্টা সন্ত্রাস বিরোধী অভিযানে ১১৮ জন আফগান সংযুক্ত জঙ্গি নিহত হয়। ফিলিস্তিন ও কাশ্মীর বিষয়ে সূত্রগুলো পুনর্ব্যক্ত করে যে পাকিস্তানের অবস্থান পরিষ্কার ও অটল। তারা বলে, ইসরায়েল বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তনীয়। গাজায় বর্ণহত্যা ও নিপীড়ন অবিলম্বে সমাপ্ত হতে হবে। বিদেশনীতি প্রসঙ্গে সূত্র বলে, সৌদি আরবের সাথে পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, পাসনি বন্দর সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। তারা বলে, এই শতাব্দী হল খনিজ সম্পদের শতাব্দী এবং পাকিস্তান নিজের স্বার্থে পদক্ষেপ নেবে। পাশাপাশি তারা জানায়, বিশ্বের বহু বড় কোম্পানি এখন পাকিস্তানের খনিজ অনুসন্ধানে আগ্রহ দেখাচ্ছে। সর্বশেষে থাকছে, শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিলেন ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে সেখানে ন্যাশনাল গার্ডের ৩০০ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্তৃপক্ষের দাবি, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরটিতে বিক্ষোভ এবং এক সশস্ত্র নারীকে গুলি করার কয়েক ঘণ্টা পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই নারী এবং আরও বেশ কয়েকজন আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের গাড়িতে তাদের গাড়ি চাপা দিয়েছিলেন। তবে কয়েক সপ্তাহ ধরেই শহরটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার সমালোচনা করে আসছেন স্থানীয় নেতারা। তারা এটাকে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার বলেছেন, ট্রাম্প একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন। ওরেগনের পোর্টল্যান্ডের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে সেখানে ২০০ সেনা মোতায়েনের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করার পর এই ঘোষণা এসেছে। বিচারক কারিন ইমারগোক পোর্টল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের বক্তব্যকে তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই পদক্ষেপ সংবিধান লঙ্ঘন করেছে। তিনি বলেছেন, ওরেগন অঙ্গরাজ্যের সম্মতি ছাড়াই অস্থিরতা দমনে সেনাবাহিনীর ব্যবহার রাজ্য এবং অন্যান্য রাজ্যের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছে। এটি শহরে উত্তেজনা এবং বিক্ষোভ আরও বাড়িয়েছে। শিকাগোতে ন্যাশনাল গার্ডের সেনা সদস্যরা এসে পৌঁছেছেন কিনা রিপোর্ট লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়, তবে এই ধরনের যে কোনো ধরনের পদক্ষেপের ফলে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন ট্রাম্প। এই পদক্ষেপের আইনি এবং সাংবিধানিক উভয় প্রশ্নই উঠেছে,
কারণ ন্যাশনাল গার্ডের সেনাদের সাধারণত একটি অঙ্গরাজ্যের গভর্নরের নির্দেশে মোতায়েন করা হয় এবং শতাব্দীর প্রাচীন আইনগুলো অভ্যন্তরীণ বিষয়ে সরকারের সামরিক বাহিনীর ব্যবহার সীমিত করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগের সংস্থা আইসিই এর বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কিছু কিছু জায়গায় এটি রূপ নিয়েছে ট্রাম্প প্রশাসন বিরোধী প্রতিবাদেও। মূলত লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, টেক্সাস, স্যান ফ্রান্সিসকো সহ বহু শহরে।